নমস্কার, আমি শুভ্রা চলে এলাম পলিটিক্যাল সায়েন্সের নতুন একটা ক্লাস নিয়ে। আমাদের আজকের টপিক আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। যারা এখন এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমার আগের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, না দেখে থাকলে অবশ্যই একবার চেক করে নেবেন। তাহলে শুরু করা যাক। আজকে আমরা আর্টিকেলস নিয়ে পড়ব। তার আগে আমরা একবার জেনে নেব যে কনস্টিটিউশনে কতগুলো পার্ট আছে, কতগুলো আর্টিকেল আছে আর কতগুলো শিডিউল আছে। এই ব্যাপারে আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এই আনসারটা বলেছিলাম যে কতগুলো শিডিউল আছে, কতগুলো পার্ট আছে আর কতগুলো আর্টিকেলস আছে। আমি তাও আরেকবার শুরু থেকে বুঝিয়ে দিচ্ছি। পার্ট ছিল যখন আমাদের কনস্টিটিউশন অ্যাক্টিভ হয়, কনস্টিটিউশন মানে আমাদের সংবিধান কার্যকরী হয়, কাজ করা শুরু করে, তখন ছিল 22টা, এখন আছে 25টা পার্ট আছে। আর্টিকেল ছিল 395টা, এখন আছে 448টা। শিডিউলস ছিল 8টা আর এখন হয়েছে 12টা। প্রায় 104 বার সংশোধিত হওয়ার পরে এই যে সংখ্যাটা বেড়েছে। ঠিক আছে, তাহলে এবার পার্ট, আর্টিকেল, শিডিউলস এগুলো কাকে বলে বা এগুলোর মধ্যে ডিফারেন্স কি সেটা আগে আমরা বুঝে নিই। পার্ট মানে হচ্ছে ভাগ, মানে আমরা পার্ট মানে বলতে পারি চ্যাপ্টার। ঠিক আছে, যে চ্যাপ্টারের মধ্যে কি কি বিষয় আছে না আছে সেগুলো লেখা থাকে আর্টিকেলে, মানে একটা পার্টের মধ্যে অনেকগুলো আর্টিকেল থাকে। ঠিক আছে, আর আর্টিকেলে যা যা লেখা আছে সেগুলো ডিটেল এক্সপ্লেনেশন থাকে শিডিউলে। বুঝাতে পারলাম? একটা পার্টে অনেকগুলো আর্টিকেলস থাকে, এবার আর্টিকেলগুলো তো ডিটেল ফর্মে হয় না, ডিটেল ফর্মে আর্টিকেলগুলোকে লেখা থাকে শিডিউলে। যেমন পার্ট 1-এ আছে 4টে আর্টিকেল, আর ওই আর্টিকেলগুলোর এক্সপ্লেনেশন আমরা পাবো শিডিউল নাম্বার 1-এ। ঠিক আছে, যেমন পার্ট 1-এ আছে দ্য ইউনিয়ন অফ অ্যান্ড ইটস টেরিটরি, এটা আছে পার্ট 1-এ। এর মধ্যে 4টে আর্টিকেল আছে, আর্টিকেল 1 to 4, সেগুলো আমরা আলোচনা করব। আর এই ব্যাপারে এই আর্টিকেল 1 to 4-এ যা যা বলা আছে সেই বিষয়ে ডিটেলস এক্সপ্লেনেশন আছে শিডিউলে। শিডিউল 1-এ আছে লিস্ট অফ নেমস অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে, তো আমরা শুরু করি এবার আর্টিকেলগুলো নিয়ে পড়া। তো আর্টিকেল নাম্বার 1, পার্ট 1-এর আর্টিকেল নাম্বার 1-এ আছে ইন্ডিয়া, that is Bharat, shall be a union of states. ইন্ডিয়া যেটা কিনা ভারত, এটা হলো অনেকগুলো স্টেটের ইউনিয়ন। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 2-তে আছে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস, মানে নতুন রাজ্যের গঠন বা নতুন রাজ্যের প্রতিষ্ঠা এই সংক্রান্ত বিষয়, বা নতুন রাজ্যের অন্তর্ভুক্তি সংক্রান্ত বিষয়। থার্ড আর্টিকেলে আছে, আর্টিকেল নাম্বার 3-তে কি আছে ফরমেশন অফ নিউ স্টেটস অ্যান্ড অল্টারেশন অফ এরিয়াস বাউন্ডারিজ অফ নেমস অফ এক্সিস্টিং স্টেটস, মানে নতুন রাষ্ট্রের তৈরি হওয়া, নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা, নতুন রাষ্ট্রের বাউন্ডারি সংক্রান্ত বিষয় বা নাম পরিবর্তন সংক্রান্ত বিষয়, রাজ্যের অন্তর্ভুক্তি সংক্রান্ত বিষয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আর্টিকেল 3-তে লেখা আছে। আর আর্টিকেল 4 আছে অ্যামেন্ডমেন্ট অফ ফার্স্ট অ্যান্ড ফোর্থ শিডিউল। ফার্স্ট আর ফোর্থ শিডিউলে কি কি আছে সংশোধন সংক্রান্ত বিষয়, সেই বিষয়ে লেখা আছে আর্টিকেল নাম্বার 4-এ, সেটা লেখা আছে। তো আর্টিকেল 4 অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ফার্স্ট এই 2 আর 3 আমি বলবো অনেক বেশি ইম্পর্টেন্ট এক্সামের জন্য, যে কোন আর্টিকেলে ফরমেশন অফ নিউ স্টেটস আছে কোন আর্টিকেলে, তখন আমরা লিখবো আর্টিকেল নাম্বার 3-তে। বা এরকম যদি থাকে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস কোথায় আছে, কোন আর্টিকেলে আছে কনস্টিটিউশনে, তাহলে আমরা লিখবো পার্ট 1-এর আর্টিকেল নাম্বার 2-তে। এটা আবার শিডিউল 1-এর মধ্যে পড়ছে। ঠিক আছে, তো আমরা এরপরে দেখে নেবো পার্ট 2-এ কি কি আছে। এবার আমরা পড়ে নেবো পার্ট 2-তে কি আছে। পার্ট 2-তে আছে সিটিজেনশিপ। এই সিটিজেনশিপের মধ্যে যে আর্টিকেলগুলো পড়ে সেগুলো হলো আর্টিকেল নাম্বার 5 থেকে 11 অবধি।
ঠিক আছে, এবার আমরা জেনে নেব ডিটেলসে কোন আর্টিকেলে কি আছে। তো আর্টিকেল নাম্বার 5-এ আছে সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের কমেন্সমেন্ট অনুযায়ী মানে সংবিধান কার্যকরী হওয়ার পর ভারতীয় নাগরিকত্ব নিয়ে যে ভারতীয় নাগরিকত্ব সম্পর্কিত যে বিষয় তাই নিয়ে আলোচনা হয়েছিল, বা নাগরিকত্ব কাকে প্রদান করা হবে কি হবে না সেই নিয়ে। যেমন এক্ষেত্রে 3টে শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে যার ভারতে জন্ম তার নাগরিকত্ব। দ্বিতীয় হচ্ছে যে ভারতীয় বংশোদ্ভূত, মানে যার প্যারেন্টস বা গ্র্যান্ড প্যারেন্টস ভারতে জন্মেছে বা থেকেছে। আর লাস্ট পয়েন্ট বা থার্ড পয়েন্ট হচ্ছে যারা 5 বছর বা তার বেশি সময় ধরে ভারতীয়, মানে ভারতে বসবাস করছে। এদের নাগরিকত্ব সম্পর্কিত বিষয় এখানে আলোচনা করার কথা বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 6, আর্টিকেল নাম্বার 6-এ বলা হয়েছে রাইট অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসনস who have migrated to India from Pakistan। যারা পাকিস্তান থেকে ভারতে এসেছে সেই সমস্ত ভারতীয়দের নাগরিকত্ব প্রদানের বিষয় সম্পর্কে আলোচনা। তাহলে কি বললাম, আর্টিকেল নাম্বার 6 যারা পাকিস্তান থেকে ভারতে এসেছে তাদের নাগরিকত্ব সম্পর্কিত বিষয় আলোচনা করা হয়েছে আর্টিকেল নাম্বার 6-এ। আর্টিকেল নাম্বার 7-এ বলা হয়েছে রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন মাইগ্রেন্ট টু পাকিস্তান, মানে যারা ভারতীয় কিন্তু পাকিস্তানে গিয়ে আছে তাদের নাগরিকত্ব প্রদানের বিষয়, তাদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের বিষয়। ঠিক আছে, তাহলে আর্টিকেল নাম্বার 6 আর আর্টিকেল নাম্বার 7 আমরা দেখছি পাকিস্তান রিলেটেড। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 6-এ বলা হয়েছে যে যারা পাকিস্তান থেকে ভারতে এসেছে তাদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হবে কিনা সেই বিষয়। আর আর্টিকেল নাম্বার 7-এ বলা হচ্ছে যারা ভারতীয় কিন্তু পাকিস্তানে গিয়ে আছে তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে কিনা সেই বিষয়। এবার আর্টিকেল নাম্বার 8-এ বলা হয়েছে রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসনস অফ ইন্ডিয়ান অরিজিন রেসাইডিং আউটসাইড, মানে বলছে তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে যারা ভারতীয় অরিজিনের, মানে যারা ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত কিন্তু মানে কান্ট্রির মানে ভারতে নেই, অন্য কোনো কান্ট্রিতে গিয়ে আছে। অন্য কোনো কান্ট্রি মানে কিন্তু পাকিস্তান নয়, কারণ পাকিস্তানের কথা আমরা আর্টিকেল নাম্বার 6 আর 7-এ অলরেডি বলে ফেলেছি। তো আর্টিকেল নাম্বার 8-এ বলা হচ্ছে যারা ভারতীয় কিন্তু পাকিস্তান ছাড়া অন্য কোনো কান্ট্রিতে গিয়ে আছে তাদের নাগরিকত্ব প্রদান সম্পর্কিত বিষয়। আর্টিকেল নাম্বার 9-এ বলা হচ্ছে নট ডিমড টু বি সিটিজেনশিপ। এখানে বলা হচ্ছে যে কমেন্সমেন্টের আগে মানে 26 জানুয়ারি 1950-র আগে যারা অন্য দেশের নাগরিকত্ব নিয়ে ফেলেছেন তারা আর ভারতীয় নাগরিকত্ব নিতে মানে অ্যাপ্লাই করতে পারবেন না ভারতীয় নাগরিকত্বের জন্য। তারা আর ভারতীয় নাগরিক রইলেন না, কারণ তারা অন্য জায়গায় সিটিজেনশিপ অলরেডি নিয়ে ফেলেছে। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 8-এ বলা হচ্ছে কন্টিনিউশন অফ সিটিজেনশিপ, মানে আর্টিকেল নাম্বার 5, 6, 7, 8 এই অনুযায়ী যারা অলরেডি ইন্ডিয়ান সিটিজেন, যারা অলরেডি ভারতের নাগরিক, তাদের নাগরিকত্ব কেউ খর্ব করতে পারবে না। তারা নাগরিকত্ব আর কি সব দিন এনজয় করতে পারবে, কিন্তু যতক্ষণ না সেটার উপর পার্লামেন্টের কোনো ল হস্তক্ষেপ করছে, মানে পার্লামেন্ট যদি ল করে ওদের নাগরিকত্ব খর্ব না করে তাহলে ওনারা সব দিন ভারতীয় নাগরিকত্ব এনজয় করতে পারবে। এবার আর্টিকেল নাম্বার 11-এ বলা হচ্ছে পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইটস অফ সিটিজেন। পার্লামেন্টকে এখানে সিটিজেনের জন্য সিটিজেনশিপের জন্য রাইট ল মেকিং করতে মানে স্বাধীনতা দেওয়া হচ্ছে, ল মেকিং করার পাওয়ার দেওয়া হচ্ছে। এছাড়াও পার্লামেন্টকে ল সিটিজেনশিপ রেস্ট্রিক্ট করারও পাওয়ার দেওয়া হচ্ছে, মানে সে নাগরিকত্ব দিতেও পারে, নাগরিকত্ব রেস্ট্রিকশনও করতে পারে পার্লামেন্ট। তাহলে আমরা দেখছি আর্টিকেল নাম্বার 10 আর আর্টিকেল নাম্বার 11-এ পার্লামেন্টের যে পাওয়ার সেটা নিয়ে বলা হচ্ছে, পার্লামেন্টের সিটিজেনশিপ সম্পর্কিত যে পাওয়ার আছে সেই নিয়ে বলা হচ্ছে। ঠিক আছে, এবার এই প্রসঙ্গে বলে রাখি 1955-এ প্রথমবার সিটিজেনশিপ অ্যাক্ট হয়েছিল ইন্ডিয়াতে, সেটা দুবার সংশোধন করা হয়েছে। প্রথমবার করা হয় 2003-এ, কিছু সংশোধন করা হয়, আর তারপরে এই রিসেন্টলি 2019-এ আবার ওটা সংশোধন করা হয়, সিটিজেনশিপ অ্যাক্ট সংশোধন করা হয়। ঠিক আছে, তো এই বিষয়ে যদি আপনারা জানতে চান যে
1955-এ কি ছিল সিটিজেনশিপ অ্যাক্টে, 2003-তেই বা কি চেঞ্জেস এসেছে, আর লাস্ট যে 2019-এ হলো তাতে কি চেঞ্জেস এসেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এই টপিক নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা আজকে দুটো পার্ট নিয়ে আর মোটামুটি 11টা আর্টিকেল নিয়ে আলোচনা করলাম। আশা করবো আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়া। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।